ঠাকুর আমাদের চন্দ্রের 138তম শুভ আবির্ভাব দিবস। সেই উপলক্ষে আমরা ব্রতী হয়েছি এই উৎসবে। তো আমাকে যে বিষয়ের উপর মধ্যে মনে হয়েছে শ্রী শ্রী ঠাকুরের বিবাহ নীতি এবং বর্ণাশ্রম। তো ঠাকুরের সাথে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎকার হয়, তখন ঠাকুর নেতাজিকে 3টা জিনিসের কথা বলেছিলেন, যে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। তো ঠাকুরের যে ফিলোসফি, ঠাকুরের যে আইডিওলজি, তার একটা অন্যতম মূল স্তম্ভ হচ্ছে বিবাহ। পরম পূজ্যপাদ অবিন্দাদা একটা কথা প্রায়ই বলেন যে বিবাহটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা অনেকটা টেস্ট ম্যাচের একটা সেশনের মতো আমাদের জীবনে। টেস্ট ম্যাচের একটা সেশনে যদি কিছু ওলটপালট হয়, পুরো টেস্ট ম্যাচের রেজাল্টটাই কিন্তু পাল্টে যায়। ঠিক সেরকমই বিবাহটা আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট। তো ঠাকুর বললেন যে বিবাহ যে তার মেন উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন এবং সুপ্রজনন। তো এই যে কথাটা সুপ্রজনন, এটা যদি আমরা দেখি, এর হিস্ট্রিটা যদি আমরা দেখি ইউজেনিক্সের, 1883 খ্রিস্টাব্দে ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু এই ইউজেনিক্স নামটা কয়েন করেন। মানে ইউ মানে হচ্ছে ভালো এবং জেনিক্স মানে হচ্ছে ভালো জীব। তো ইউজেনিক্স কথাটার মানে দাঁড়ায় এটা, মানে যে প্রকল্পের দ্বারা আমরা একটা ভালো সন্তানের জন্ম দিতে পারি। তো 1900 খ্রিস্টাব্দ নাগাদ এই যে ইউজেনিক্স শাখাটা, সেটা কিন্তু খুব চল শুরু হয়। বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন নাজিরা আসে, তখন তারা এই ইউজেনিক্স জিনিসটাকে নিজেদের প্রোপাগান্ডা প্রচারের জন্য চালায়, এটাকে বিকৃত করে, ডিস্টর্টেড করে, এবং যার ফলে এই শাখার প্রসার বন্ধ হয়ে যায়। কিন্তু ঠাকুর আমাদের যে ইউজেনিক্স এর কথা বললেন, সেটার ভিত্তি কিন্তু সম্পূর্ণই আলাদা। তখন যে ইউজেনিক্স ছিল, সেটা ছিল সামাজিক ডারউইন থিওরির ওপর, যেটাকে হিটলার এবং তার নাজি জার্মানি বিকৃত করে। কিন্তু ঠাকুরের যে আমাদের থিওরি, সেটা সম্পূর্ণ ভিত্তি বিবর্তনের ওপর, ইনস্টিংক্টের ওপর, সংস্কারের ওপর। তো বর্ণাশ্রম জিনিসটা যদি আমরা দেখি, বর্ণাশ্রমের অধীনে আমরা 4টে বর্ণ দেখতে পারি: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন যে উত্তর সুমেরুতে একদল মানুষ বসবাস করত, যারা প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকত। তাদের মধ্যে একদল মানুষ ধীরে ধীরে গড়ে ওঠে, যাদের মধ্যে পূরণ করার টেন্ডেন্সি বেশি ছিল। এদেরকে বলা হয় বিপ্র। বিপ্র মানে বিশেষভাবে পূরণ করে যারা। এরপরে আর একদল মানুষ গড়ে ওঠে, যাদের সাইকোলজিক্যাল টেন্ডেন্সি ছিল পালন করা, মানে পালন করার প্রবৃত্তি যাদের মধ্যে প্রধান, তারা হচ্ছে ক্ষত্রিয়। এবং একদল মানুষের সাইকোলজি এরকম ছিল, পোষণ করার টেন্ডেন্সি প্রধান, তারা হচ্ছে বৈশ্য। তো এই 3 বর্ণের মানুষ যখন বিভিন্ন দেশে মাইগ্রেট করে, ছড়িয়ে যায়, যাকে আমরা বলি এরিয়ান মাইগ্রেশন। তো তারা ইরান, ভারত সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়, জার্মানি সহ। তো তারা যখন ভারতবর্ষে আসে, ভারতবর্ষের যে মানুষজন, তারা দীক্ষা এবং শিক্ষার মাধ্যমে সুচিকৃত হয়। ঠাকুর তাদেরকে বললেন শূদ্র। তো এই যে সিস্টেমটা, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে কিন্তু কোনো উঁচু নিচুর ব্যাপার নেই। 4 রকমের সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, তার সংস্কারের উপর ভিত্তি করে এই বর্ণ। তো এখানে কিন্তু কোনো ভেদাভেদ বা কোনো ডিসক্রিমিনেশন ছিল না সেই সময় অবধি, কিন্তু পরবর্তীকালে সেই সিস্টেমটার কিন্তু বিকৃতি আসে। তো এই যে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদেরও উপরে ছিল ঋষি, যিনি ব্রহ্মজ্ঞান অর্জন করেন। তো ঠাকুর বলছেন যে এই যে শূদ্র বা বৈশ্য বা ক্ষত্রিয়, এই ব্রহ্মজ্ঞান অর্জন করে বিপ্রের গুরু পর্যন্ত হতে পারে, কিন্তু সে একজন বিপ্র মেয়েকে বিয়ে করতে পারে না। তার মানে মেন সমস্যা, প্রধান সমস্যাটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে, সুপ্রজননের ক্ষেত্রে, সন্তান উৎপাদনের ক্ষেত্রে। তো এই যে বর্ণাশ্রম, তার মেন সিগনিফিকেন্সটাই হচ্ছে বিয়ের জন্য। এখানে কিন্তু কোনো ভেদাভেদের ব্যাপার নেই, কোনো উঁচু নিচু ডিসক্রিমিনেশনের ব্যাপার নেই। তো ঠাকুর বললেন আমাদের যে বিয়েটা হওয়া উচিত, সেটা হচ্ছে 3টে টাইপের বিবাহ আমরা জানি। একটা হচ্ছে অনুলোম, তার মধ্যে 2টো টাইপ, অসবর্ণ, সবর্ণ, এবং একটা হচ্ছে প্রতিলোম। ঠাকুর যেটা বললেন যে স্ববর্ণে ভিন্ন গোত্র বিবাহ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং যেটা একেবারেই নিষিদ্ধ, সেটা হচ্ছে প্রতিলোম। নিচু বর্ণের ছেলে উঁচু বর্ণের মেয়েকে যদি বিয়ে করে, সেটা হচ্ছে প্রতিলোম।
কিন্তু ঠাকুর যেটা বললেন সবর্ণে ভিন্ন গোত্র, হ্যাঁ অনুলোমটাও হতে পারে, ঠাকুর সেটাকে সাজেস্ট করেননি, ঠাকুর সেটাকে অ্যাপ্রুভ করছেন। তো এই যে বর্ণের যে শ্রেণী বিভাগ সেটা কি করে আসলো, সেটা আসলো বিবর্তনের উপর ভিত্তি করে। বিবর্তনটা কিরকম, আমরা দেখি আমাদের চারপাশে আমাদের মানুষজন বিভিন্ন রকম, পশু পাখি বিভিন্ন রকম, তাদের মধ্যে বৈচিত্র্য আছে, ভেরিয়েশন আছে। কিন্তু আমরা যদি ডারউইনের থিওরিতে যাই, দেখি তারাই বেঁচে থাকে যারা এই প্রকৃতির সাথে সংগ্রাম করে নিজেদেরকে মানিয়ে নেয়। আমরা যারা জীববিজ্ঞান পড়েছি একটু হলেও ক্লাস 9-10-এ, আমরা সবাই জানি ডারউইন সেটাকে নাম দিয়েছিলেন প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন। তো এই ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যারা জীবন যুদ্ধে জয়ী হয় তারা বেঁচে থাকে, তারা টিকে থাকে। মেন বেসিস হচ্ছে বিবর্তন, যে তার বিরুদ্ধ পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। তো এরকম করেই মানুষেরও আমাদের অনেক অন্যান্য পূর্বপুরুষরা ছিল হোমো নিয়ান্ডারথালস, আমরা হোমো সেপিয়েন্স, এর আগে ছিল হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথালস, এরা কিন্তু বিলুপ্ত। তো ঠাকুর একবার কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছেন কেষ্টদাকে যে শোনেন কেষ্টদা, এখন হঠাৎ করে যদি এমন কোনো একটা ঘটনা ঘটে যে মানুষ প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যায়, তাহলে আপনার কি মনে হয় মানুষ জাতিটা কি আবার ফিরে আসবে পৃথিবীতে? তখন কেষ্টদা বলছেন, আগে না ঠাকুর, অরিজিনাল স্টকটাই তো নাই আর। হ্যাঁ, অরিজিনাল স্টকটা বলতে মানুষ যাদের থেকে বিবর্তিত হয়ে হয়ে আজকে হোমোসেপিয়েন্স, সেই অরিজিনাল স্টকটা কিন্তু আজকে নেই। এমনকি শিম্পাঞ্জি, তাদের সাথে আমাদের যে ডিএনএ তাদের 95% মিল আছে, কিন্তু আমরা শিম্পাঞ্জির সাথে বিয়ে করি না, কারণ কি? বিবর্তন। তো যেহেতু অরিজিনাল স্টকটা নেই, বিবর্তনের ফলে তারা ক্রমশ হারিয়ে গেছে। কিন্তু কারা জয়ী হয়েছে? যারা এই জীবন সংগ্রামে জয়ী হয়েছে তারাই আজকে টিকে আছে। তো এরা যে টিকে আছে, এদের মধ্যে যে বিবর্তনের পার্থক্য, তার উপর ভিত্তি করে কিন্তু বর্ণের শ্রেণী বিভাগ। বিবর্তনের পার্থক্য, আমি যে ঘটনাটা প্রথমে বললাম, ঠাকুর যেটা বলছেন যে একদল মানুষ ছিল যাদের মধ্যে পূরণ করার টেন্ডেন্সি বেশি ছিল, পূরণ করা, মানুষকে ফুলফিল করা, তারা হচ্ছে বিপ্লব। এরা সময়টা তাদের বেশি ছিল, টাইম স্প্যানটা তাদের বেশি ছিল, তাই তাদের বিবর্তনটা অধিক হয়েছে, তাই বিবর্তনের দিক থেকে তারা একটু উঁচু স্থানে। তারপরে পালন প্রবৃত্তি ক্ষত্রিয়, পোষণ প্রবৃত্তি, তারপরে দীক্ষা এবং শিক্ষার মাধ্যমে যারা আর্যায়িত হলো তারা হচ্ছে শূদ্র। তো মেইন ডিফারেন্সটা হচ্ছে বিবর্তন। এখন বর্তমান দিনে আমি বলছিলাম যে বিজ্ঞান এই থিওরিটাকে পুরোপুরি সাপোর্ট করছে, কিন্তু বিজ্ঞানের একটা শাখা আছে এপিজেনেটিক্স, জেনেটিক্স না, জেনেটিক্সেরও আরও একটা ক্ষুদ্রতর শাখা এপিজেনেটিক্স। সেটায় রিসেন্টলি 2023 সালে আমরা যদি বিজ্ঞানের নেচার জার্নালটা দেখি, সেখানে দেখা গেছে যে ওই বিবর্তনের পার্থক্য দেখা যাচ্ছে। তো ঠাকুরের বিবাহ নীতির পেছনে যে মেইন কথাটা, সেটা আমি কোট করে বলছি। তো ঠাকুর বলছেন যে আমার মনে হয় স্বল্প বিবর্তিত শুক্রকীট যদি অধিক বিবর্তিত ডিম্বকোষে ফার্টিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, যেখানে জীববিজ্ঞান সমন্বিত বিধির ওপর একটা অত্যাচার করা হয়, তাই ডিম্বকোষ সেখানে শুক্রকীটকে প্রতিরোধ করতে চায় এবং মিলনকালীন এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু ও পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত ও বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তান না পায় মায়ের ভালোটা, না পায় বাপের ভালো। তো মেইন যে জিনিস আমরা জানি, যে আমরা সকলেই জানি যে একটা ডিম্বাণু একটা থাকে, হাজার হাজার মিলিয়ন শুক্রাণু তার দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে জয়ী হয় একটা মাত্র শুক্রাণু, সেটাই ডিম্বাণুটাকে নিষিক্ত করে এবং সন্তানের জন্ম হয়। কিন্তু কোন শুক্রাণুটা ডিম্বাণুটাকে নিষিক্ত করবে সেটা কিন্তু ঠিক করে ডিম্বাণুটা। এটাও বর্তমানে রিসার্চে বেরিয়ে এসছে যে মা ঠিক করে যে কোন শুক্রাণুটা তাকে ফার্টিলাইজ করবে এবং সন্তানের জন্ম দেবে, সেটা মায়ের ডিম্বাণুর প্রোটিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। তো ঠিক তেমনি ঠাকুর যেখানে বলেছেন যে উচ্চ বিবর্তন এর ডিম্বাণুর সাথে যখন নিম্ন বিবর্তিত শুক্রকীট সেখানে তাকে নিষিদ্ধ করতে যায়, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কনফ্লিক্ট বর্তমান দিনে দাঁড়িয়ে 2023 সালের নেচার জার্নালে স্যালমন মাছের উপর এই পরীক্ষাটা করা হয়, এবং সেখানেও দেখা গেছে এই যে ঠাকুর 100 বছর আগে এই বিবর্তনকালীন দ্বন্দ্বের কথা বলে গেছেন, সেটা বর্তমান কালে দাঁড়িয়ে বিজ্ঞানীরা সেই মিলটা খুঁজে পেয়েছেন। মানুষের ক্ষেত্রে সেটা এখনো তারা রিসার্চ করেননি, একদম বেবি স্টেজে রয়েছে এপিজেনেটিক্স, কিন্তু স্যালমন মাছের ক্ষেত্রে তারা পরীক্ষা করে দেখেছেন এই একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, মিলনকালীন দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এই হচ্ছে ঠাকুর।
ঠাকুর 100 বছর আগে আমাদের বলে গেছেন। এরকমই বোস আইনস্টাইন কনডেন্সেট অনেক বছর আগে তারা বলে গেছিলেন, সেটা 2011 সালে আবিষ্কার হয়। ঠিক তেমনি ঠাকুর আমাদের থিওরিটা দিয়ে গেছেন। আমাদের কিন্তু এই বিজ্ঞানের গ্রিন ফ্ল্যাগের জন্য অপেক্ষা করলে চলবে না, সেটা হয়তো বিজ্ঞান পরবর্তীকালে প্রমাণ করবে। বর্তমানে স্যালমন মাছে তারা আবিষ্কার করেছে, হয়তো আরো কয়েক বছর পর মানুষের ক্ষেত্রেও তারা প্রমাণ করবে। তো এই হচ্ছে ঠাকুরের সায়েন্স। ঠাকুরের ইউজেনিক্স দিয়ে গেছেন। ঠাকুর না, ঠাকুরের আগে ঋষিরা, আমাদের যে আর্য ঋষিরা এই ইউজেনিক্স দিয়ে গেছিলেন, ঠাকুর তাকে পুনরায় আরো জোর দিয়ে প্রবর্তন করলেন। তাই আসুন আমাদের প্রত্যেক সৎসঙ্গীর বিবাহের ক্ষেত্রে যে মেন জিনিসটা রাখা প্রয়োজন, যে স্ববর্ণ ভিন্ন গোত্র। এখন গোত্র জিনিসটাকে আমরা অনেকেই গুলিয়ে ফেলি। গোত্র হচ্ছে আমার পুরনো বংশধর, একদম পুরনো করতে করতে সেই ঋষি। যেমন আমার আলম্বায়ন গোত্র, আমার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে অনেক বছর এগিয়ে যাওয়ার পর আলম্বায়ন ঋষির বংশধর আমরা। ঠিক তেমনি আপনাদের যার যার গোত্র আছে তার বংশধর আপনারা। ঠিক তেমনি যখন একই গোত্রে বিবাহ হয়, মানে কি একই মানুষ সঙ্গে, মানে আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে ইনব্রিডিং। মানে একই পরিবারের মানুষজন বিবাহ করলে যেমন জেনেটিক্স আমরা দেখি যে বিকৃত সন্তান জন্মায়, ঠিক তেমনি একই গোত্রে বিবাহ করলেও এই বিকৃত সন্তান জন্মানোর সম্ভাবনা বেশি। তাই ঠাকুর বারবার জোর দিয়ে বলে গেছেন যে স্ববর্ণে ভিন্ন গোত্র বিবাহ। গোত্র সায়েন্টিফিক সিগনিফিকেন্সটা এরকম। তাই আমাদের সকলেই এই গোত্র এবং বর্ণ সম্পর্কে ধারণা রাখাটা প্রয়োজন, এবং বিবাহের সময় একদম মনে রাখা প্রয়োজন যে স্ববর্ণ ভিন্ন গোত্র। এবং সব থেকে ক্ষতিকারক যেটা, সেটা হচ্ছে প্রতিলোম। ঠাকুর যেটাকে অ্যাটম বোমের সাথে তুলনা করেছেন। এই প্রতিলোম ঠাকুর বলছেন যে এরা সমাজকে ধ্বংস করে দিতে পারে। তো এই যে প্রতিলোম জিনিসটা, এটা আমাদের একদম ইগনোর করা উচিত। আমাদের দেখা উচিত যাতে এই জিনিসটা যাতে কোনোভাবেই না হয়। অবিন্দাদার কাছে গিয়ে একজন মেয়ে, সে বলছে যে ওই ছেলেটিকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সে এখন আমাকে ছেড়ে দিয়েছে, যদিও আমি ছেলেটাকে খুব ভালোবাসি, যদিও ছেলেটি আমার থেকে অনেক নিচু বর্ণের। তখন অবিন্দাদা তাকে বললেন যে সবসময় যে কাছে রাখতে হয় এমনটাও না, কিছু কিছু জিনিস ছেড়ে নেওয়াই ভালো। তার মানে যা কিছুই করা যাক না কেন, যত ভালোবাসা প্রেম যাই থাকুক না কেন, প্রতিলোম কখনো একসেপ্টেবল না। প্রতিলোম এর একসেপ্টেন্স নেই ঠাকুরের ফিলোসফিতে। কিন্তু ঠাকুর তাদেরকে বলছেন যারা প্রতিলোম, আমরা যদি এখন একটু রেসিজম করা শুরু করি প্রতিলোম করে, সেটা না। ঠাকুর তাদেরকে আরো ইষ্টময় করে তুলতে বলেছেন। এখানে ভেদাভেদের কোনো ব্যাপার নেই। যারা ভুলবশত করে ফেলেছেন, ঠাকুর তাদেরকে বলেছেন তারা যাতে আরো ইষ্টনিষ্ঠ হয়ে ওঠে সেই দিকে যোগ দেওয়ার জন্য। কিন্তু যারা ভুল করেননি, যাদের এখন সময় বাকি আছে, ঠাকুর তাদেরকে বারবার বলছেন যে স্ববর্ণ ভিন্ন গোত্র বিবাহ এই বিষয়ের উপর জোর দিতে। আমার সময় সংক্ষিপ্ত, আমরা যেটুকুই বলছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু।